আওয়ামী লীগকে কি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত? আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের উপর স্থগিতাদেশ দিয়ে কি আওয়ামী লীগের উপর অন্যায় করা হচ্ছে? যেখানে অনেকেই বলতেছেন যে দেশের এখনো ২০% মানুষ তারা নাকি আওয়ামী লীগকে সমর্থন করে। এখন সেই ২০% যদি নৌকায় ভোট দেওয়ার সুযোগ না পায়, তাহলে কি তাদের উপর অন্যায় করা হলো? এই সম্পর্কে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন সুইডেনের লিনিয়াস ইউনিভার্সিটির পিএইচডি স্টুডেন্ট জনাব শেখ শরীফুর রহমান। যে ইদানিং কিছু বুদ্ধিজীবীও বলতেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে যদি অংশগ্রহণ করার সুযোগ না দেয় তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। ব্রাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট জরিপে এমনই উঠে এসেছে। তো সব মিলিয়ে আপনার কি মূল্যায়ন? এখানে দেখা গেছে যে 12% মানুষ বিএনপিকে ভোট দিবে, 10.4% জামাত ইসলামকে, আবার 7.3% আওয়ামী লীগকে। যদি 7.3%ও ধরি তারপরেও তো মানে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না দিয়ে বা আওয়ামী লীগের উপর স্থগিতাদেশ দিয়ে কি এই 7.3% ভোটাধিকার হরণ করা হচ্ছে কিনা, কি মনে হয় আপনার? যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত কি উচিত না, তাই না? প্রশ্নটা তো এখন অনেকের কাছেই। একবার নিজের বিবেককে চিন্তা করেন যে আওয়ামী লীগ আবার নির্বাচন করে করবেটা কি? আবার এসে কি ভোটাধিকার হরণ করে ফেলবে? আবার কি গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক অধিকার কি হরণ করে ফেলবে মানুষের? এই কাজগুলোই তো ওরা করেছে। এখন ওদের যে হিস্ট্রিটা, আগের হিস্ট্রি, আমরা রিসেন্ট যেটা ঘটেছে সেটা যদি আমরা চিন্তা করি, তাহলে তো এটা আর বলার অপেক্ষা রাখে না যে তাদেরকে কেন দূরে রাখা হচ্ছে, কি হচ্ছে না। এখন ব্যাপার হচ্ছে যে, আমার প্রশ্ন হচ্ছে কেন তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে? নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার মানেটা কি? এখন আবার ধরেন ওরা ওরা পাশ করলো, ওরা আবার নির্বাচনে জিতে আসলো। আসার পরে কি হবে? আবার সেই সেই চিরস্থায়ী বন্দোবস্ত কায়েম হয়ে যাবে। তাহলে সেটা তো বিচার হওয়ার আগে, এই যে যে চলমান যে বিচার আছে, বিচার হওয়ার আগে, তারপরে ওদের ব্যাপারে একটা সিদ্ধান্ত হওয়ার আগে আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচন করতে দেওয়া উচিত। এবং যারা এটা নিয়ে বলাবলি করতেছে তাদের অধিকার হরণ হইল কিনা, এরা আসলে মতলববাজ মানুষ। এরা সবসময়ই কোনো না কোনো দলের হয়ে কাজ করে। ওরা ন্যায় নীতি, নীতিবোধ কোনো কিছুই ওদের মধ্যে নাই। ওরা যেকোনো একটা কিছু পেলে ওটার পিছনে কিছুক্ষণ মানে কিছু মানুষ আছে ওটার পিছনে এই খাটনি খাটে, ওটার পিছনে করে ওদের একটা মতলবের জন্য এই কাজগুলি করে। না, এখানে অনেকেই বলতেছেন যে দোষ করলে শেখ হাসিনা করেছে বা তার লোকজন করেছে, আওয়ামী লীগের তো দোষ নাই, তাহলে আওয়ামী লীগকে কেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না? তাহলে আপনি কি মনে করেন যে দল হিসাবে তাহলে আওয়ামী লীগকে যে স্থগিতাদেশ দিল এটা কোনো যৌক্তিকতা আছে? আর দল হিসাবে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই। কিন্তু স্থগিতাদেশ তো দিতে হবে। আর দল হিসাবে দোষ করে নাই, শুধুমাত্র শেখ হাসিনা দোষ করেছে এই কথারও কোনো যুক্তি নাই। শুধুমাত্র শেখ হাসিনা দোষ করবে আর বাকি আপনার দলের সবাই এটা দেখে দেখে যাবে, কেউ কিছু বলবে না। আগে তো আমরা যেটা শুনতাম যে সবাই দোষ করতেছে, শেখ হাসিনা দোষ করতেছে না। মানে সবাই অপরাধী, শেখ হাসিনা অপরাধী না। তো এখন যদি তার উল্টোটা আমরা শুনি যে সবাই দোষ করেছে, মানে শেখ হাসিনা দোষ করেছে আর কেউ দোষ করে নাই, এসব কথারও কোনো যৌক্তিকতা নাই। কথা হচ্ছে যে এতগুলি মানুষ যে মারা গেল, এত কিছু হইল, দেশে যে একটা অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন, এটা এটা যে এতগুলি মানুষ মারা গেল, এদের কি কোনো বিচার নাই? এদের কি পরিবার নাই? এদের কেউ নাই? এদেরকে একটা বিচার করতে হবে না? বিচার করার পরে তারপরে যদি ওরা দোষী যে কয়জন হবে তাদেরকে বাদ দিয়ে যদি ওরা আসে তো আসুক। এদেরকে তো একেবারে পার্মানেন্টলি তো নিষিদ্ধ করা হয় নাই। তাও তো কার্যক্রমটা স্থগিত করা হয়। দলকেও তো নিষিদ্ধ করা হয় নাই। এতে কিসের ভোটাধিকার হরণ করা হয়ে গেল? আর 7%, 20% এগুলি তো সেই আগের হিসাব। সে আগের 20% হইলে হইতে পারে 2001-এর নির্বাচনে হইছে, বা 96 সালের, আমি ডাটাগুলো মিলাচ্ছিলাম, দেখলাম 96 সালের আগে না, 91 সালের এটাই শেষে বলতেছিলাম হইছে। যে এই ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্টের এই ডাটাটা আপনি কি মনে করেন যে এটা আসলে সঠিক ডাটা কিনা? না, না, না। এইগুলো জরিপ বাংলাদেশে, এগুলি তো ঘরে বসে করে। এবং ওখানে লেখাও তো আছে ওরা টেলিফোনে করেছে ওরা। এখন টেলিফোনে ওরা কাকে ফোন দিয়েছে কি না দিয়েছে এটা কি সবাই কি ডাটাগুলি কি দেখতে পাচ্ছে? এইগুলা হচ্ছে ভুয়া কিছু জিনিস কেউ একটা জরিপ করেই মানে এইগুলো করাইতে পারে। আপনি নিজেও করাইতে পারেন একটা ইনস্টিটিউট দিয়ে। তাছাড়া এই জরিপ করানোর ইতিহাস, এটা আওয়ামী লীগের এটা নতুন কিছু না। এটা পুরনো জিনিস। যেমন আপনি দেখেন 2023 সালে কিন্তু ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট নামে একটা প্রতিষ্ঠান, ওটা আবার আমেরিকান একটা প্রতিষ্ঠান।
ওদেরকে দিয়ে আইআরআই করানো আইআরআই আইআরআই, হ্যাঁ আইআরআই। এবং ওরা ইন্টারেস্টিংলি দেখিয়েছে 70% মানুষ নাকি মনে করে সরকার প্রধান হিসাবে শেখ হাসিনা ভালো করেছে। একটু চিন্তা করে, হ্যাঁ 1 বছর আগে ভালো করেছে এটা 70% মানুষ দেখলো, আবার 56% মানুষ নাকি মনে করে বিরোধী দলগুলি এই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। এবং এইটা, এই জরিপটা করানোর পরে আবার কিছু বুদ্ধিজীবী, ওই আপনার ধরেন আমেরিকান বুদ্ধিজীবী বলেন, ইন্ডিয়ান বুদ্ধিজীবী, অনেক একাডেমিশিয়ান, এদেরকে দিয়ে বিভিন্ন আর্টিকেল লেখানো হয়েছে। তো এগুলি তো নতুন কিছু না, এসব তো আগে থেকেই করানো হচ্ছে এবং হবে, আরো ভবিষ্যতে হয়তো হবে। তো এগুলি দিয়ে কি হয় আমাকে বলেন। এখন 5,000 মানুষের ওটা স্যাম্পল নিয়েছে, তারপর টেলিফোনে স্যাম্পল নিয়েছে। আদৌ কি 5,000 মানুষের স্যাম্পল নিয়েছে, নাকি ঘরে বসে রহিম করিম নাম লিখে একটা জরিপ চালিয়ে দিছে? এটা কে দেখবে? এটা দেখার কেউ আছে? পত্রিকাওয়ালারা তো একটা পেলেই এটা নিয়ে টকশোর আয়োজন করবে। বিভিন্ন মানুষ আছে, বিভিন্ন দালাল শ্রেণী আছে, এটার পিছনে কথা বলবে। এই বুঝি জরিপ হয়ে গেল, মানে ওদের কাছে মনে হবে এই জরিপটাই বোধহয় নির্বাচন হয়ে গেছে। কিন্তু এইসব জরিপ কারা করে, কেন করে, কিভাবে করে, এগুলি এগুলি আপনি একটু চিন্তা করলে এটা বোঝার জন্য সায়েন্টিস্ট হইতে হবে না। জরিপ অন্তত বোঝার জন্য এটা সায়েন্টিস্ট হওয়ার কিছু নাই। বলেছে যে 12% মানুষ বিএনপিকে ভোট দিবে, তার মানে বিএনপির জনপ্রিয়তা সবচেয়ে বেশি। কিন্তু কিন্তু আমি তো আসলে মানে বিএনপি দেখি না এখন। মানে বিএনপির জনপ্রিয়তা খুবই কম, দিনে দিনে কমতেছে। আমি তো দেখি আস্তে আস্তে জামাতের জনপ্রিয়তা বাড়তেছে, এনসিপির জনপ্রিয়তা বাড়তেছে। আমি আমার আশেপাশের যত লোক দেখি সবাইকে বিএনপির কথা বলে তারা আমার গালিগালাজ করে। তারা বলে যে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, বিএনপি চাঁদাবাজি করে, দুর্নীতি করে, বিএনপির ফজলুর রহমান, হাবিবুর রহমান, মির্জা, আব্বাস, রুমিন ফারহানা এদের কথাবার্তিতে সবাই বিরক্ত। কিন্তু এখানে তারা বলতেছে যে 12% মানুষ বিএনপি করে, এবং এইটা আপনি কিভাবে দেখতেছেন? এবং তারা বলতেছে যে 48% মানুষ, মানে প্রায় অর্ধেক ভোটাররা নাকি এখনো ডিসাইড করেনি তারা কাকে ভোট দিবে। এইটা কি আপনার বিশ্বাসযোগ্য মনে হয়? এগুলি তো আগেই তো বললাম, এগুলি কাল্পনিক একটা বিষয়। যারা এটা করেছে ওরা ঘরে বসে বসে ওই ওদের মতো করে একটা, ওদের যে ইমাজিনেশনটা আছে না, এইটাকে লিখে এরা একটা ছাপিয়ে দিছে, আর কিছু না। এখানে নতুন কিছু নাই। এখানে 12% মানুষ বিএনপি কে ভোট দিবে, আর আপনার 10% মানুষ আওয়ামী লীগ আর জামাতকে, 8% আর এনসিপি কে 2%। এগুলা ওদের ওদের কাল্পনিক একটা জিনিস। এটা কিছু না। আর 48% মানুষ এখনো মানে খেয়াল করে নাই, মানে ভোট দিবে কি দিবে না, বা ওটা নিয়ে চিন্তা করে নাই, বা সিদ্ধান্ত নেয় নাই। এই যে বললাম না, আমরা এটা নিয়ে সারা রাত আলোচনা করতে পারবো, কিন্তু গুড়াতে গলদ যেটা আছে না, যারা করছে, এখানে আপনি দেখেন, আপনি পড়লেই, এই রিপোর্টটা পড়লেই আপনি বুঝতে পারবেন যে এই আপনার আশপাশের মানুষগুলি, এখন তো অন্তত একটা নির্বাচনে একটা আবহ চলতেছে, এবং ফেসবুক বা অন্যান্য জিনিসগুলির মধ্যে আপনি দেখলে অন্তত আপনি একটা ধারণা অন্তত পাবেন। আপনি যে ফেসবুকে যে কমেন্ট গুলি দেখবেন বা ইউটিউবে যে কমেন্ট গুলি দেখবেন, এখান থেকেও কিন্তু একটা ধারণা পাবেন। আপনার কাছে কি মনে হয় এই যে যে রিপোর্টটা দিল, এটার কোনো বাস্তবিক কোনো রিফ্লেকশন কি সোশ্যাল মিডিয়াতে বা আপনার আশপাশের মানুষ বা যারা গ্রামে-গঞ্জে থাকে তাদের যে চায়ের দোকানের মানুষগুলি কি এইরকম চিন্তাভাবনা নিয়ে থাকে, বা এইরকম চিন্তাভাবনা তাদের মধ্যে কি আছে? আমার তো মনে হয় না। 3রা আগস্ট আওয়ামী লীগ বলল যে আগামীকাল 4ঠা আগস্ট আওয়ামী লীগ তার সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে, এবং সেদিন ছাত্রলীগ পুলিশের হাতে 100 শিক্ষার্থী মারা গেল। তাহলে কি দল হিসাবে আওয়ামী লীগ ওয়ার ক্রাইম করে নাই? ওবায়দুল কাদের হ্যাঁ, সেটা বলতেছে যে শুট এট সাইট, মানে এই আওয়ামী লীগ তো তারা গণহত্যা চালিয়েছে। শুধু কি তাই, তারা বলেছে যে জনে জনে খবর দে, এক দফারে কবর দে। এখন যদি তাদেরকে আবার ওই সুশীলদের কথা অনুযায়ী ফিরিয়ে আনা হয়, তাহলে তারা যে কোনো ভাবেই হোক ক্ষমতা দখল করে আবার তত্ত্বাবধায়ক বাতিল করবে, আবার গুম খুন করবে, আবার গণহত্যা করবে, এবং আবার একদলীয় শাসন কায়েম করবে, যেটা তার বাবা করেছিল 73 সালে এবং মেয়ে করেছিল আবার এই 2010 সাল থেকে। তাহলে এইরকম একটা দলকে মানে নির্বাচন করতে দেওয়া যৌক্তিকতা আছে কিনা? এখন ৭১ সাল কিন্তু আমরা দেখি নাই। ৭১ সাল, ৯০ এর সময়ও আপনারা হয়তো দেখেছেন, আমরা ছোট ছিলাম। আ এটা কিন্তু বিগত যে ঘটনাগুলি ঘটলো, এগুলো তো আমরা নিজে দেখেছি। যদিও দেশে ছিলাম না, এখান থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন মাধ্যমে
আজকে দেখেছি যেটা, বা এখনো পর্যন্ত ভিডিওগুলি তো ঘুরে বেড়ায়। তো এইগুলি দেখার পরে আমার মনে হয় না কোনো বিবেকবান মানুষ আহ এই পক্ষে সাফাই গাইতে পারে। ইভেন এখনো পর্যন্ত আওয়ামী লীগ বা শেখ হাসিনাও কিন্তু এখনো পর্যন্ত এটার জন্য ক্ষমা চায় নাই। আমার আমার যতদূর আহ, মানে আমি বিশ্বাস করি ক্ষমা চাওয়া উচিত। তাদেরকে ক্ষমা চেয়ে তারপরে বিচারটা তো অবশ্যই হইতে হবে। আর এই যে সুশীলরা যেটা বলেন, এইসব সুশীলরা আমি আগেও বলেছি, আসলে এদেরকে সুশীল বলা হয়, কিন্তু এদের পিছনে এদের ব্যাক সাইডটা অন্ধকার। এরা নামধারী সুশীল। আপনি দেখবেন এমন ইনিয়ে বিনিয়ে এক একজন এক এক ভাবে কথা বলে। আপনি এগুলি দেখবেন, ওই যে বলে না গ্রামে গঞ্জে মানুষ খেটে খায়, আর ওই যে এখানে চেয়ারে বসে এসি রুমে বসে সুন্দর আলাপ আলোচনা করে ওরা এ করে, এবং ওই গ্রামে গঞ্জের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি। তো এই যে ব্যাপারগুলি, এতগুলি মানুষ মারা গেল, আপনি যেটা বললেন যে দেখা মাত্রই গুলি করার নির্দেশ আসলো ৪টা আগস্টে। এসব তো আমরা দেখেছি। আমরা তো এরকম তো যে আমাদের জন্ম ছিল না বা আমরা শুনেছি এরকম তো না। আমরা তো বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি এগুলা। তো এত কিছু হওয়ার পরে অন্তত বিচারটা তো হবে। এইটুকু তো অন্তত একজন মানুষ হিসাবে তো দাবি করতে পারে। যে অন্তত বিচারটা হোক। বিচার হওয়ার পরে এরপরে তারা রাজনীতি যদি করতে পারে করুক, তাই না? বিচারটা তো অন্তত হবে। বিচারটা হবে। আর তাছাড়া এখনো তো ক্ষমাও তো চায় নাই। এখনো তাদের মধ্যে কোনো অনুশোচনাও তো দেখি। এখন এই অবস্থার মধ্যে এখন তাদেরকে নির্বাচন করতে দেওয়া, না দিলে মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে, ভোটাধিকার হরণ করা হচ্ছে। এইগুলি অতিরঞ্জিত কথাবার্তা। এইগুলি কথাবার্তার, এইসব কথাবার্তার কোনো কোনো মানে, কোনো বিবেকবান মানুষের কাছে আমার মনে হয় না অন্তত এইসব কথাবার্তার কোনো মানে। যারা স্বার্থবাজ, ধান্দাবাজ, ধুরুন্দুর, তাদের কাছে অনেক কিছু মিনিং থাকতে পারে। অন্তত আমার কাছে মনে হয় না এসব কথাবার্তার কোনো মিনিং। জি, এবং যদি তারা একান্ত নির্বাচন করতেই চায়, তাহলে তারা স্বতন্ত্র থেকে করতে পারে। পাকিস্তানের যেমন তেহরিকি ইনসাফ নিষিদ্ধ হওয়ার পরেও তারা হ্যাঁ, স্বতন্ত্র থেকে করে তারা সবচেয়ে বড় দল হিসাবে প্রচুর আসন জিতেছিল। সেরকম তারা করুক, হেডন থাকলে করে দেখাক, অথবা গণ এক্সাক্ট। আন্দোলন করুক। পারবে তো না। আমার তো মনে হয় যে নির্বাচন করার সুযোগ দিলেই কয়টা কয়টা আওয়ামী লীগ আসবে নির্বাচন করার জন্য? সেই হেডম আছে তাদের? সেই মনোবল আছে তাদের? হ্যাঁ, এইটাই আমারও কথা হচ্ছে এইটা, যে তারা যদি দলীয়ভাবে বাদ দিয়ে, এটা তো করবেই। এটা তো করবে। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। অনেকেই আওয়ামী লীগ যে আহ, কেউ সাপোর্টার বা কেউ সমর্থক, সবাই যে এসব জিনিসে ইনভলভ ছিল এরকমও তো না। অনেক আওয়ামী লীগের লোকজন এখনো কিন্তু আহ আপনার ঘর বাড়িতেই আছে। ওরা কিন্তু এখনো পালিয়েও যায় নাই। আছে অনেক মানুষজন যারা আছে, আমাদের এলাকাতেও আছে। আছে, সবাই যে খারাপ তা তো কিন্তু না। যারা এসবের সাথে জড়িত ছিলেন তারা তো আছে। তারা নির্বাচন করবে। অসুবিধা কোথায়? এখন যে দলীয়ভাবেই যে করতে হবে এরকম তো কথা না। এখন দলীয়ভাবে করতে হলে তো আপনাকে আগে এই ব্যাপারগুলির একটা কৈফিয়ত দিতে হবে না? এটা তো একটা সভ্য সভ্য দেশ, একটা সভ্য মানুষ, মনুষ্য সমাজে, তাই না? এই সমাজে তো আপনি এইভাবে একেবারে মানুষজন মেরে কেটে তারপরে আবার নির্বাচন করলেন, আবার চলে আসছেন ক্ষমতায়, আবার সেই ফেসিবাদ কায়েম করে ফেলবেন, আবার চিরস্থায়ী করে ফেলবেন ক্ষমতাটাকে, 2042 2060 এরকম করবেন। এটা তো হইতে পারে না। এটা তো হইতে পারে না। এটা তো এরকম তো কথা না। একটা গণতান্ত্রিক দেশ, তাই না? একটা গণতান্ত্রিক দেশ। আপনি 2021 করলেন, প্রথমে ডিজিটাল বাংলাদেশের একটা ডেডলাইন দিলেন, তারপরে চলে গেলেন 30, তারপর 42। তো এইভাবে করতে করতে কি হবে? আসলে মানুষের ভোট নাই, আর কিছু এই নাই। যেসব সুশীলরা এখন চিল্লাচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে না দিলে এই নির্বাচন ইনক্লুসিভ হবে না, তারা ওই আওয়ামী লীগ যখন পরপর ৩টা বার ভুয়া ইলেকশন করলো, তখন তো তারা চুপ ছিল, কিছু বলল না। এখন হ্যাঁ, ওই যে আগে বললাম ইনক্লুসিভ না, হবে তারা তো না। ওই সময় চুপ থাকবেই। ওই সময় তো ওরা চুপ থাকবেই। কারণ ওনারা তো এরকমই তো। ওনাদের নেচার তো আর এই দেশের মানুষজন জানে, তাই না? এটা নতুন করে বলার তো কিছু নাই। এটা তো জানে। আ এগুলি তো তখন চুপ থাকবে, এবং চুপ থেকেই তো ওনারা একেকজন টিভির মালিক হইছে। কেউ ধরেন বিশাল বিশাল অনেক কিছুরই মালিক হয়েছে। তো এইভাবে আর কত? সবকিছুর তো একটা শেষ আছে। তাই না? একটা শেষ তো আছে। তো এখন আমার মনে হয় কি, মানে ধরেন যেটা হইছে দেশে, সেটা যে অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন, যেটা হইছে, এখন আওয়ামী লীগের একটা বিচার হোক, হ্যাঁ, দলগতভাবে বিচার হোক, বা শেখ হাসিনাও যদি অপরাধ করে থাকে, হ্যাঁ, সেটার বিচার হোক, বা যে দলের যে কর্মী বলেন, নেতা নেত্রী বলেন, যাই যেটাই করেছে বিচার হোক। বিচার হওয়ার পরে তারপরে যদি আহ
আর আবার ওনারা আসবেই তো। একটা দল না, দল তো একেবারে ভ্যানিশ হয়ে যাবে না। এটা আজ হোক কাল হোক আবার হয়তো ওরা অর্গানাইজড হবে। হয়তোবা এখন না ৫ বছর পরে বা ১০ বছর পরে বা আগেও আসতে পারে, পরেও আসতে পারে অথবা এমনও তো হইতে পারে ওরা ক্ষমা চেয়ে সবকিছু শেষও মানে সবকিছু মিটমাটও করে ফেলতে পারে। এখন কোন কিছু হয় না হয়তো ওটা তো জানি না। একটা সিস্টেমের মাধ্যমে তো আসতে হবে। এভাবে যে আপনি এখন হুমকি-দামকি দিয়ে এখন আবার তাদেরকে নির্বাচনে নিয়ে আসো এখনো তাজা রক্তের গন্ধ এখনো যায় না। এখন এইটা কিভাবে সম্ভব? সবকিছুরও তো একটা লিমিট আছে, তাই না? আমার মতে হচ্ছে এখন বিচারটা অন্তত হোক, বিচার হওয়ার পরে তারপরে যদি মনে করে আওয়ামী লীগ ওরা একটা ক্লিন ইমেজের লোকগুলি নিয়ে আসবে, হয়তো এই নামে আসবে অথবা এই নাম বাদ দিয়ে আসবে। এরা তো এই দেশেরই জনগণ, তাই না? ওদেরকে তো আর যারা এসবের সাথে জড়িত ছিল না, তাদেরকে তো আপনি বেনিশ করে দিতে পারবেন না। ওরা তো এখানেই দাঁড়াবে, হয়তো স্বতন্ত্র থেকে দাঁড়াবে অথবা অন্য কোনোভাবে দাঁড়াবে, তাই না? একদম যে সিস্টেম ঠিক থাকতে হবে আর ওই সিস্টেমের মধ্যে এসেই মানে সবকিছু মানে আবার করতে হবে, এরকমই বা কেন বা আশা করতেছেন? আশা করার তো দরকার নেই। জি, শেখ শরীফুর রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। ঠিক আছে, আপনাকেও অসংখ্য